আছে এবং অনেকগুলো নতুন নতুন এখানে এন্ট্রি আছে। তো চলো আমরা দেখি আমাদের প্রশ্নে কি বের করতে হবে। প্রথমে মিস্টার জাকিরের ব্যবসার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে দেখো, একটা হচ্ছে এখানে লিখে আছে, একটা হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয়, একটা হচ্ছে নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয়। এটা তোমরা পারবা, তাই এটা আমি তোমাদের দেখাবো না, এটা দেখলেই তোমরা বুঝে ফেলতে পারবা যেহেতু তোমরা আগের অঙ্কগুলো করছো। আমরা মূলত করবো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়। চলো খ নম্বর অঙ্কটা আমরা সলভ করি। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের জন্য, যেহেতু এখানে তারিখ নেই, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা, তাহলে বিবরণ বিস্তারিত টাকা আর একটা হচ্ছে মোট টাকা। আচ্ছা, তাহলে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে, একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে ঋণ গ্রহণ, বিশেষ করে দুইটাই এখানে আসে। তাহলে আমাদের শুরুতে করতে গেলে কি করতে হবে, এটা শিরোনাম লিখতে হবে মূলধন জাতীয়, এটা আরেকটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তোমরা অবশ্যই জানো মূলধন জাতীয় ব্যয় হচ্ছে ওই সকল ব্যয় যেগুলোর মাধ্যমে ব্যবসায় স্থায়ী সম্পত্তি আসে। যেমন এখানে লেখা আছে প্রথমে ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ কি তোমরা জানো, ঋণ গ্রহণ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, কত টাকা, 25,000 টাকা। তারপরে আসো লভ্যাংশ প্রাপ্তি হবে না, মূলধন, মূলধন অবশ্যই আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন কত টাকা, মূলধন, মূলধন হচ্ছে 10,000 টাকা। বিনিয়োগের সুদ, মেশিনারিজ ক্রয়, মেশিনারিজ কি, মেশিনারি হচ্ছে স্থায়ী সম্পদ, মেশিনারিজ ক্রয়, তোমরা অবশ্যই এটা জানার কথা। মেশিনারিজ ক্রয় স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ মানে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মেশিনারিজ ক্রয় হচ্ছে 20,000 টাকা। তারপর হচ্ছে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় কত টাকা, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় হচ্ছে 45,000 টাকা। আমরা যদি খুঁজি এরপরে বৈদ্যুতিক ব্যয়, ব্যয় হচ্ছে খরচ, ঋণের সুদ প্রদান, ব্যবসা স্থানান্তর ব্যয়, নতুন পণ্য গবেষণা, আমদানির সুদ, এগুলো একটাও কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে পড়ে না, মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে না। আশা করি বুঝতে পারছো। আমাদের একটা কি করতে হবে, ক্লোজ 25,000 যোগ করলে হচ্ছে 35,000 টাকা, আর 20,000 আর 45 যোগ করলে হচ্ছে তোমার কত টাকা আসবে, 20 45 যোগ করলে হচ্ছে 65,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু আমাদের এই অধ্যায়ের শেষ অঙ্ক। এই অধ্যায়ের 5টা অঙ্কের মধ্যে আমি 4টা অঙ্ক করাই দিছি, একটা অঙ্ক শুধু তোমাদেরকে আমি জাস্ট মুখে মুখে বুঝাই দিছি, কিন্তু তোমরা এগুলো করো অবশ্যই অবশ্যই, যেই রকমই অঙ্ক আসুক না কেন তোমরা পারবা। চলো আমরা লাস্টটা দেখি। উপরের লেনদেনগুলো আলোকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য, এতক্ষণ কিন্তু শুধু মোট বের করতে বলছে, এখন বলছে পার্থক্য বের করো। চলো আমরা পার্থক্য বের করার জন্য কি করতে হবে, আমাদের ঘর তো প্রায় সেম, দেখো ঘর কিন্তু প্রায় সেম, আমরা ঘ নম্বর অঙ্কটা করবো। আমাদের ঘরে খুব বেশি প্রবলেম হয় না, ঘরগুলো সেম। তাহলে আমরা কাজ করি, ভিতরের লেখাগুলো মুছে দিই আমরা। করি আমরা অঙ্কটা সলভ করি। কি আসতেছে, প্রথমে হচ্ছে কি লাগবে, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। চলো আমরা দেখি। আচ্ছা, ব্যয় হচ্ছে এখানে যেগুলো ব্যয় সেগুলো এখানে ব্যয়ের মধ্যে আসবে, যেগুলো আয় সেগুলো আয়ের মধ্যে আসবে। প্রথমে দেখি আমরা ঋণ গ্রহণ তো আমাদের আসবে না, লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি মানে আমাদের কি হবে, লভ্যাংশ প্রাপ্তি, প্রাপ্তি মানে হচ্ছে কি আয়, তার মানে এই অ্যান্টিটা আমরা মুনাফা জাতীয় আয়ের মধ্যে লিখবো। টাকার অ্যামাউন্ট হচ্ছে কত, 5,000 টাকা। তারপরে মূলধন আসবে না, পণ্য বিক্রয়, হ্যাঁ বিক্রয় অবশ্যই মুনাফা জাতীয় আয়, আমরা বিক্রয় লিখব। কত টাকা বিক্রয়, বিক্রয় হচ্ছে 35,000 টাকা। তারপরে হচ্ছে তোমার বিনিয়োগের সুদ, অবশ্যই সম্পদের সুদ হচ্ছে মুনাফা জাতীয় আয়, যে কোনো প্রকার সম্পদের সুদ হচ্ছে মুনাফা জাতীয় আয়। বিনিয়োগের সুদ কত টাকা, বিনিয়োগের সুদ 6,000 টাকা। তারপরে আসো মেশিনারিজ ক্রয়, আসবাবপত্র ক্রয়, এগুলো আসবে না। বৈদ্যুতিক ব্যয়, বৈদ্যুতিক ব্যয় হচ্ছে, বৈদ্যুতিক ব্যয় হচ্ছে ব্যয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। বৈদ্যুতিক ব্যয় কত টাকা, বৈদ্যুতিক ব্যয় হচ্ছে 300 টাকা। তারপর হচ্ছে ঋণের সুদ প্রদান, ঋণের সুদ, ঋণ হচ্ছে দায়, যে কোনো প্রকার দায়ের সুদ আমাদের জন্য হচ্ছে ব্যয়, তাহলে ঋণের সুদ প্রদান এটা আমাদের জন্য ব্যয়। কত টাকা ঋণের সুদ প্রদান, ঋণের সুদ প্রদান হচ্ছে তোমার 700 টাকা।
তারপর আসো ব্যবসা স্থানান্তর ব্যয় তো আমাদের ক নম্বর অঙ্কের মধ্যে আসছে, নতুন পণ্য গবেষণা তৈরি ব্যয়, এটা ক নম্বর বিলম্বিতের মধ্যে আসছে। আমদানি শুল্ক, যে কোনো প্রকার শুল্ক বলো না কেন সেটা হচ্ছে আমাদের জন্য ব্যয়। আমদানি শুল্ক হোক, রপ্তানি শুল্ক হোক, অথবা শুল্ক লেখা থাক, সেটা আমাদের জন্য ব্যয়। এটা কি ব্যয়? আমদানি শুল্ক হচ্ছে 1500 টাকা মেবি। তারপর হচ্ছে শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ স্যালামি হচ্ছে আমাদের জন্য আয়, আর শিক্ষানবিশ ভাতা হচ্ছে আমাদের জন্য ব্যয়। তাহলে আমরা কোথায় লিখবো? আমাদের আয়ের ঘরে আমরা লিখবো শিক্ষানবিশ, শিক্ষানবিশ স্যালামি হচ্ছে কত টাকা? শিক্ষানবিশ স্যালামি হচ্ছে 6000 টাকা। পরিবহন ব্যয় লিখাই আছে, পরিবহন ব্যয়। তো পরিবহন ব্যয় যদি হয়, ব্যয় হইলে তো কি হবে? মনে হয় যে ব্যয়ের মধ্যে যাবে, টাকা অ্যামাউন্ট হচ্ছে 4000। অনেকগুলো এন্ট্রি দেখছো তোমরা, এই জন্য আমরা করাইছি, অনেকগুলো এন্ট্রি এখানে আসছে। চলো আমরা যোগ করি। যোগ করলে 4000 আর 1500 যোগ করলে 5500, 5500 সাথে 7 যোগ করলে হচ্ছে 6200, 6200 আর 300 যোগ করলে হচ্ছে 6500 টাকা। তোমরা যোগ করে দেখবা। তারপরে আসো এখানে, এখানে হলে 5000, 6 6 12, 12 আর 5 হচ্ছে 17, 17 আর 3 আর 3 কত? বিক্রয় হচ্ছে 35000, 17 আর 35, 17 আর 35 হচ্ছে তোমার 52000। তাহলে এখানে কত হাজার? 52000। আমরা ক্লোজ করে দিব। কিন্তু ওরা আমাদের কি বলছে? ক্লোজ করা যাবে না। ওরা একটা প্রশ্নের কথা বলছে, আমি তো ক্লোজ করে দিছি, ক্লোজ করা যাবে না। ওরা বলছে পার্থক্য বের করতে। তাহলে এই টাকাটা, এই টাকার যে পার্থক্য, এটা হচ্ছে কত? 6000 কত টাকা? 500 টাকা। এটা হলো 5000 টাকা। তাহলে ভুলটা কোথায়? এই অঙ্কটা ভুল বলতে মানে স্ট্রাকচারে ভুল, যেহেতু আমরা পার্থক্য বের করি নাই আগে কোনো অঙ্কের মধ্যে। এই অঙ্কের পার্থক্য বের করতে যদি বলে, তাহলে অবশ্যই তুমি আয়ের টাকাটা আগে লিখবা, এই ব্যয়ের টাকাটা তুমি পরে। আমি তো এখানে ব্যয়টা আগে লিখে ফেলছি, আয়টা পরে লিখছি। তুমি মনে হয় যদি আয় লিখবা আগে, ব্যয় লিখবা পরে, কারণ আয় না হইলে ব্যয় আসবে কোত্থেকে? আমরা আয়গুলো লিখলাম, তারপরে ব্যয়। তার মানে হচ্ছে 52000 থেকে 6500 টাকা বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আনসার। এর মাধ্যমে আমাদের অঙ্ক শেষ। আমাদের যতগুলো অঙ্ক তোমাদেরকে আমি করাই না কেন, তুমি সবগুলোই করো এবং এটা শিওর থাকো এর বাইরে কিছুই পরীক্ষায় আসবে না। আমাদের পরবর্তী যে চ্যাপ্টার সেটা হচ্ছে মেবি জাভেদা